ফ্যানটা একটু কমাই দিন, হালকা কমাই। হুম হুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি সিয়াম বেগ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্টে। তো আজকে আমি আসছি তারেক্স এডমিশন কটেজের পক্ষ থেকে। আজকে বাংলা দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র, মূলত ভার্সিটি এডমিশনে যে বাংলা ক্লাসটা হয়, বাংলা ক্লাসে কি কি পড়ানো হয় আসলে, বা বাংলা ক্লাসের কিছু দিক নির্দেশনা নিয়ে এসেছি। তো আজকে মূলত এটা হচ্ছে এই তারেক্স এডমিশন কটেজের সেকেন্ড টাইম প্রিমিয়ার একটি কোর্সে আসলে আমরা লঞ্চ করেছি। তো এই কোর্সের ব্যাপারে আমরা কথা বলবো, পাশাপাশি আমরা দেখব যে আসলে এই জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এই 7 কলেজের বাংলা প্রশ্নগুলো আসলে কেমন হয়, এই অবজেক্টিভ তো আসে, তো এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো যারা যারা যুক্ত হন নাই, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আর তোমাদের যে বন্ধু বান্ধব আছে যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদেরকেও মেনশন দেওয়ার, নিজেরাও শেয়ার করে দাও, তাহলে আমরা শুরু করব। তো আজকে এসেছি আসলে আমরা এই বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কিছু কুইশন সলভিং বলা যায় এটাকে, যে আমরা কিছু কুইশন সলভ করবো এবং দেখার চেষ্টা করব যে কি টাইপের প্রশ্নগুলো আসলে আসে। তো আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো আসলে লাইভটি সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। হুম, ঠিক আছে। এটা মূলত হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য মূলত এই কোর্সটা আমরা চালু করতে যাচ্ছি। তো আসলে আমি নিজে একজন সেকেন্ড টাইমার। আসলে আমি বুঝি যে সেকেন্ড টাইমার হওয়ার যে কষ্ট আসলে কতটুকু, এটা আমি পুরাটাই জানি। আমি সায়েন্সে ছিলাম, সায়েন্স থেকে আমি বিভাগ পরিবর্তনের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। ফার্স্ট টাইমে পরীক্ষা দিই, কোথাও হয় নাই। তো মন খুব খারাপ। আশেপাশের বন্ধু বান্ধব, আমার অনেক আত্মীয় স্বজন আছে যারা ভাই বোন, ওরা চান্স পেয়ে গেছে, বন্ধু বান্ধব চান্স পেয়ে গেছে। শুধু কথা শোনায়, এই দিক থেকে ওই দিক থেকে কথা আসে। কলেজের স্যারেরা বলে কি ব্যাপার তোমার হয় নাই, বাবা মামা বলে। সব মিলে এক প্রকার মানে খুবই একটা বাজে সময় পার করেছিলাম আমি। কিন্তু তারপরেও ঘুরে দাঁড়াই। আমি সেকেন্ড টাইমের জন্য মোটামুটি 4-5 মাস টাইম পাই পড়ার জন্য। তখনই আর কি সেকেন্ড টাইমের প্রস্তুতিটা নেই। ফার্স্ট টাইমে পড়া আমার সত্যি বলতে ফার্স্ট টাইমে এত টাইম ভালোভাবে পড়ি নাই, যার জন্য আসলে হয় নাই। আর সেকেন্ড টাইমার যারা এখন আছো তোমরা, আর যারা এই কোর্সটাতে ভর্তি হবা, তারা আশা করি তোমরা বাংলা, ইংলিশ, জিকে সব ব্যাপারে একটা ভালো ধারণা পাবা এই তারেক্স এডমিশন কটেজ থেকে। পাশাপাশি নিজেদেরও পড়তে হবে। সত্যি বলতে কি, এতগুলো ভার্সিটিতে এতগুলো সিট, তো এই সিটগুলোতে কি তুমি একটা সিট পাবা না? তুমি একটু চেষ্টা করো, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো, অবশ্যই পাবা। তো নিজে পড়বা, নিজের পড়াটা আসলে মেইন। তো আমরা যারা আছি আমরা চেষ্টা করব তোমাদের একটা ভালো একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য, কি টাইপের প্রশ্ন আসে, কিভাবে পড়া লাগবে, বা এ সময় আসলে একটা মেন্টর খুবই মানে খুবই জরুরি হয়ে পড়ে। তো আমিও এই ভাইয়ের কাছে পড়েছিলাম, ভাইকে মানে ভাইয়ের অনেক কিছু আমি অনুসরণ করেছি সত্যি বলতে। তো এই জন্য যাই হোক, আমি এখন জাহাঙ্গীরনগর পড়তেছি। তো আমি চাই, আশা করি যারা লাইভটি দেখছো বা যারা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো, সবাই তোমরা ভালো কিছু করবে ইনশাল্লাহ। তো চলো আজকে আমরা শুরু করি। তো এখানে আজকে আমরা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুই বিষয় নিয়ে কথা বলবো। তো আসলে কি জানো, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে যে আমাদের বাংলা এই
এডমিশনে আসে বাংলা থেকে প্রশ্নগুলা, মোটামুটি 60% প্রশ্নই কিন্তু বাংলা প্রথম পত্র থেকে আসে, বুঝছো? বাংলা গল্প, কবিতা, কবি পরিচিতি, বাংলা সাহিত্য, এই জিনিসগুলা থেকে প্রায় 60% প্রশ্ন আসে। আর 40% আসে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র থেকে। বাংলা দ্বিতীয় পত্র থেকে এই বাগধারা, তা এই মানে মুখস্থ যে পার্টগুলো আছে, বাগধারা আছে, বিপরীত শব্দ আছে, সমার্থক শব্দ আছে, আরো যেগুলো আছে এইগুলা, প্লাস বাংলা গ্রামার, বাংলা ব্যাকরণ যে অংশটা আছে, ব্যাকরণ অংশ, উপসর্গ, সন্ধি, প্রত্যয়, কারক, সমাস, এগুলা থেকে আসে। তো আমরা কি করি, বাংলা প্রথম পত্রের যে বইটা আছে, আমাদের বাংলা প্রথম পত্র ইন্টারের যে বইটা আছে, ইন্টারের বইয়ে যে গল্প কবিতাগুলো আছে, এগুলো যদি আমরা একটু ঠিকভাবে এই পড়ে, আমরা একটু বুঝে বুঝে পড়ি, অথবা এই এডমিশনে যে আসে বিগত সালে প্রশ্ন ব্যাংকগুলো আমরা যদি একটু সলভ করি, তাহলে দেখতে পারবো বা বুঝবো যে কিভাবে, মানে কি রকম প্রশ্নগুলো আসলে হয় বাংলা প্রথম পত্রে। তো বাংলা প্রথম পত্র কিন্তু আমরা ইন্টারে পড়ে এসেছি, পাশাপাশি যদি আমরা আরেকটু এখন যে সময়টা আছে এই বাংলা গল্প কবিতাগুলো একটু পড়ে নেই ভালোভাবে, তাহলে কিন্তু আমরা বাংলা থেকে ভালো নাম্বার পাইতে পারি। আমরা শুধু ভয় পাই বাংলা, আমি নিজেও ভয় পেতাম আসলে, কি ভাবতাম কি বাংলা সেকেন্ড, বাংলা দ্বিতীয় পত্র এত কঠিন। আসলে আমরা সত্যি বলতে আমরা বাংলা দ্বিতীয় পত্রটা না ঠিকভাবে আমরা পড়ি না, আমাদের ভাষা বাংলা, কিন্তু তারপরে আমাদের বাংলা ভয়, কারণ আমরা ইংলিশটাকে যতটুকু গুরুত্ব দেই ছোট থেকে, আসলে আমরা বাংলাটাকে দেই না, এই জন্য সমস্যাটা হয়। আর যাই হোক, আমরা চেষ্টা করব এই আমাদের এই সেকেন্ড টাইমের যে বেসটা আছে এখানে আমরা বাংলাটা নিয়ে আরো ভালোভাবে চর্চা করতে, আরো ভালোভাবে বোঝার জন্য। আচ্ছা, তো বাংলা প্রথম পত্রে এখানে দেখো একটা আসছে, তাহারই পরে মনে, তাহারই পরে মনে। আচ্ছা, এখানে হাবিবা তুল কোবরা জুই, সানবীর আহমেদ, প্রবীর কুমার, আচ্ছা সিনথিয়া ইসলাম, 5 মিনিট, না না সমস্যা নাই, আমরা এখনো পড়া শুরু করি নাই, ঠিক টাইমে আসছো। তোমার যারা আছো তোমাদের বন্ধু বান্ধবকে বলো যুক্ত হয়ে যেতে, আমরা এখনই পড়ার দিকে যাব। আচ্ছা, তাহারই পরে মনে, অবশ্যই জানি কে লিখছে, তাই না? সুন্দর কিন্তু একটা কবিতা, একটু কমেন্টে বলো তো লিখছে কে। মুক্তিরানী, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তাহারই পরে মনে, তো তাহারই পরে মনে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, মানে কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? তো তাহারই পরে মনে কবিতাটি হচ্ছে, আচ্ছা প্রথম প্রশ্নটা তোমরা বলো, প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা দাও, যে তাহারই পরে মনে কোন কাব্যগ্রন্থ থেকে। এই যে দেখো, আমি বলছিলাম যে এই তোমরা প্রথম পত্রের গল্পগুলা পড়বা, কবিতাগুলা পড়বা, কবি পরিচিতি পড়বা, তো পাশাপাশি ছোট্ট একটা অংশ থাকে শেষে, পাঠ পরিচিতি অংশ, তাই না? পাঠ পরিচিতি একটা অংশ থাকে, তো এই পাঠ পরিচিতি অংশতে গেলে আমরা দেখতে পারবো এই কবিতাগুলো, গল্পগুলো এইটা কোন কাব্যগ্রন্থ থেকে, মানে বা কোন গল্পগ্রন্থ থেকে এগুলো নেওয়া হয়েছে, কত সালে নেওয়া হয়েছে, কোন পত্রিকায় প্রকাশিত হয়, এই টাইপের প্রশ্নগুলাই কিন্তু আসলে আসে পরীক্ষাতে। তো তাহারই পরে মনে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হুম, আচ্ছা ওকে। আচ্ছা, তাহারই পরে মনে নেওয়া হয়েছিল সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে। ইজি, কিন্তু আমরা এটা কোনো কষ্টকর কিছুই না, শুধু আমরা একটু পড়বো, মনে রাখবো, শেষ, আমরা দাগায় ফেলবো, আর কিচ্ছু কিন্তু লাগবে না। প্রশ্নগুলো আশা করি তোমরা বুঝতেছো। তারপরে দেখো কি আছে, তাহারই পরে মনে কবিতায় কোন ঋতুর আবাহন ধ্বনিত হয়েছে, মানে কোন ঋতুটির কথা আসলে বলা হয়েছিল। তাহারই পরে মনে কবিতায় কিন্তু বলা হয়েছিল আসলে কি, বসন্ত ঋতুর কথা। তো বসন্ত ঋতু, এই যে বসন্ত ঋতুর যে আগমনী গানটা, এটাই কিন্তু তাহারই পরে মনে কবিতায় বলা হয়েছিল, তাই না? কারণ কবি যখন তার স্বামী শোকে সে একেবারে মানে বিরহিত ছিল, যখন বিরহ পালন করতে ব্যস্ত সে স্বামীর শোকে, যে শীতকালে তার স্বামী পরলোক গমন করেছিল, ওই শীতকালের মায়াটাই আসলে সে এখনো ভুলতে পারতেছিল না। এই জন্য সে বসন্ত ঋতুটাকে তার মতো করে উপভোগ করতে পারতেছিল না, বসন্তে কোনো নতুন গান কবিতা কিচ্ছু উনি উদযাপনই করতে পারতেছিল না বসন্ত ঋতুটাকে। এই বসন্ত ঋতুর কথাটাই কিন্তু তাহারই পরে মনে কবিতায় বলা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো,
কবি কাকে মাঘের সন্ন্যাসী হিসাবে অভিহিত করেছেন? এই প্রশ্নটা উত্তর তোমরা দাও তো। কবি কাকে মাঘের সন্ন্যাসী? কমেন্টে জানাও যে মাঘের সন্ন্যাসী বলতে এখানে কোন ঋতুটাকে বলা হয়েছিল? আচ্ছা, এখানে মাঘের সন্ন্যাসী বলতে বোঝানো হয়েছে শীতকালটাকে, মানে শীত ঋতুটাকেই মাঘের সন্ন্যাসী হিসাবে অভিহিত করা হয়েছে। আচ্ছা, তারপরে এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা অনেক জায়গায় অসংখ্যবার এসেছে। এই তাহারি পরে মনে কবিতার একটা, মনে করো কি বলবো এটাকে, খুবই, আচ্ছা হ্যাঁ, খুবই বিখ্যাত একটা মানে প্রশ্ন বলা যায় এটাকে, যে পুষ্পারতি শব্দের অর্থ কি? পুষ্পারতি শব্দের অর্থ কমেন্ট করো সবাই একটু, মানে যাতে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে বুঝতেছো বা ব্যাপারটা ধরতে পারতেছো। আচ্ছা, এখানে পুষ্পারতি বলতে বলা হয়েছে ফুলের বন্দনাকে। ঠিক আছে, পুষ্পারতি শব্দের অর্থ কি? পুষ্পারতি শব্দের অর্থ ফুলের বন্দনা। তোমরা যখন এই বইয়ের কবিতাটা পড়বে, পাশে কিন্তু দেখবা যে শব্দার্থ আছে, কয়েকটা শব্দার্থ থাকে এই পাঠ পরিচিতির আগে, এই অংশটার মধ্যে ওইটা পাওয়া যাবে। তো দেখো, তাহারই পরে মনে কবিতাটি কোন ছন্দে রচিত, মানে কোন ছন্দ, মানে এই অক্ষরবৃত্ত আছে, মাত্রাবৃত্ত আছে, গদ্য ছন্দ আছে, স্বরবৃত্ত আছে, কোন ছন্দে রচিত তাহারই পরে মনে কবিতাটি? আচ্ছা, এই আমরা যখন এই গল্প কবিতা পড়াবো তখন আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত জানো যে তাহারই পরে মনে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। ঠিক আছে, অক্ষরবৃত্ত ছন্দে। আচ্ছা, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে এই যে একটা নতুন কবিতা, বিভীষণের প্রতি মেঘনাদ। তো এই বিভীষণের, হ্যাঁ, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার একটা, এখানে আমরা প্রশ্ন, আচ্ছা, তো বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্তের একটি মহাকাব্য, মেঘনাদ বোধ কাব্য থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, মেঘনাদ বোধ কাব্যের একটি স্বর্গ, ষষ্ঠ স্বর্গ থেকে, মানে 9টা স্বর্গ আছে, এর মধ্যে ষষ্ঠ স্বর্গটাকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা নামে এখানে আমাদের পাঠ্য বইয়ে আছে। তো এখানে আছে বিভীষণের রামের প্রতি ভক্তি প্রদর্শন করে নিজেকে কি পরিচয় দিয়েছিলেন, মানে বিভীষণ এই রামের প্রতি ভক্তি প্রদর্শন করে নিজেকে কি পরিচয় দিয়েছিল, মানে বিভীষণের পরিচয়টা আসলে কি ছিল? আচ্ছা, তো দেখো এখানে বলা হয়েছিল রাঘব দাস, মানে রাঘবের দাস। আচ্ছা, তারপরে চন্ডালে বসাও আনি রাজার আলোয়, এখানে একটা কবিতা লাইন দিয়ে প্রশ্ন করা হয়েছে। এখানে চন্ডাল বলতে মানে মেঘনাদ এখানে কাকে বুঝিয়েছেন? চন্ডালে বসাও আনি রাজার আলোয়, মানে চন্ডাল এখানে বলা হয়েছে আসলে, চন্ডাল বলতে লক্ষণকে, মানে এই আমরা যখন এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা পুরোপুরি পড়বো তখন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু প্রশ্নগুলো দেখো। দেখো এখানে আরেকটা আছে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বাসব ত্রাস বলতে কাকে বোঝানো হয়েছে? মানে বাসব ত্রাস, বাসব ত্রাস, এখানে বাসব বলতে কিন্তু হিন্দুদের দেবতা ইন্দ্রকে, মানে ইন্দ্র আরেকটা নাম হচ্ছে বাসব, আর বাসব ত্রাস মানে বাসব ভয় পাইতো, অর্থাৎ এখানে বাসব ত্রাস বলতে বোঝানো হয়েছে মেঘনাদকে। কারণ হচ্ছে মেঘনাদ একটি যুদ্ধে ইন্দ্রকে জয় করেছিল,
ইন্দ্রকে মানে বন্দি করে রাখছিল, এজন্য মেঘনাদ ইন্দ্রের মানে ভয়ের কারণ হয়ে গেছিল, এজন্যই মানে এই মেঘনাদকে কবিতাতে বাসবত্রাস বলা হয়েছে। এগুলো কবিতার ব্যাখ্যাতে আছে। আচ্ছা যাই হোক, এখানে আরেকটি কবিতার আছে, কবিতার লাইন দেওয়া আছে, এখানে আছে যে, আচ্ছা তোমরা কি সবাই বুঝতেছো? একটু কমেন্ট করো সবাই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আর লাইভটা শেয়ারও করো বন্ধুদের মাঝে। আচ্ছা, যা বলতেছিলাম, এখানে লাইনটা হচ্ছে, মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি। এখানে মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মানে এখানে ফণি বা সাপের সাথে কার তুলনা করা হয়েছে? মানে মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, এটা মানে কি বুঝাইতেছে? ধরো এই মহামন্ত্র বলে সাপ যেমন একেবারে নুয়ে পড়ে, একেবারে মানে বাধ্য হয়ে যায়, এইরকম বোঝাইতেছে যে সাপের সাথে কার তুলনা করা হয়েছে? এখানে সাপের সাথে তুলনা করা হয়েছে আসলে বিভীষণকে। কারণ কেন তুলনা করা হয়েছে? মেঘনাদ যখন বিভীষণকে এই মানে তিরস্কার করছিল যে কেন লক্ষণকে এই লঙ্কাপুরীতে মানে যাইতে দেওয়া হয়েছে, মানে যাইতে দিছে, তো এই জন্য কি করছে, বিভীষণকে প্রচুর অপমান করতেছিল, তিরস্কার করতেছিল, মানে ভদ্র ভাষায়। তো এই জন্য একেবারে বিভীষণ সাপের মতো, এই যে এই সাপ যখন বশ হয়ে একেবারে মাথা নোয়ায় ফেলে, একেবারে মানে বশীভূত হয়ে যায়, তখন যেমন করতেছিল, বিভীষণের আচরণটা ঠিক ওই রকম ছিল, এই জন্য বিভীষণকে এটার সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো এখানে আরেকটা আছে যে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি মেঘনাদ কাব্য এর কোন স্বর্গ থেকে, শুরুতেই বলছি কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে, আমি আগে বলে দিছি ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে দেখো এখানে এই যে আমরা একটা নতুন গল্প নিয়ে আসলাম, এখানে আছে রেনকোট গল্পটি। ও আচ্ছা, আমার লাইভটা কি একটু পরে আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। চামেলি আক্তার, আরিফুর রহমান, আফরিনা ইসলাম প্রিয়সী, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 9-2, হ্যাঁ হ্যাঁ 9-B, হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা 10-C, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে তোমরা বুঝতেছো, হ্যাঁ ওকে। আচ্ছা তাহলে দেখো এনে কি বলছে, রেইনকোট গল্পটি, মানে রেইনকোট গল্প থেকে একটা প্রশ্ন আসছে যে, রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? নুরুল হুদা কি মূলত রেইনকোট গল্পের মেন মানে মূল চরিত্রটাই কিন্তু নুরুল হুদা, তাই না? তো এই নুরুল হুদা মানে কোন বিষয়ের লেকচারার ছিলেন? এটা কে বললো? রুদ্র সরকার, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রসায়ন। তো এখানে দেখো, এখানে তোমরা শুধু যে এটাই পড়বে তা না, ধরো আমাদের এখানে আছে যে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন, এখানে কিন্তু আরো আছে জিওগ্রাফির প্রফেসর কে ছিলেন, মানে প্রধান মানে হেড কি বলে কলেজের প্রিন্সিপাল কে ছিলেন, উর্দুর অধ্যাপক কে ছিলেন, এই সবগুলো ব্যাপারে কিন্তু পড়া লাগবে। এটা আমরা শুধু একটা বুঝাইলাম যে কি টাইপের প্রশ্নগুলো আসতে পারে আসলে ভর্তি পরীক্ষাতে, তাই না? আচ্ছা রুদ্র সরকার, সমস্যা নাই ভাই। আচ্ছা আজকে প্রথম দিন একটু দেরি হয়েছে, চেষ্টা করবা দ্রুত জয়েন করার জন্য সবসময়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা আসলে আজকে অনেকগুলা প্রশ্ন নিয়ে আসছি, তো তো যত তাড়াতাড়ি পারা যায় শেষ করি, কথা কম বলে। আচ্ছা দেখো এখানে আছে, নুরুল হুদা যে রেইনকোটটি পরেছিলেন সেটি আসলে কার ছিল? নুরুল হুদা যে রেইনকোটটি পরে এই তাকে যে কলেজে ডাকছিল, যে কলেজে যে গেল, তো কলেজে গেছিল যে তখন রেইনকোটটি যে পরিধান করেছিল কার ছিল? এখানে আছে চারটা অপশন, একটি ডক্টর আফাজ আহমেদ, তার শ্যালক মিন্টু, আব্দুস সাত্তার মৃধার, পিয়ন ইসহাকের। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি, ওকে। আচ্ছা দেখো, তো এখানে কার? এটা ছিল তার শ্যালক মিন্টুর, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো, রেনকুট গল্পের প্রেক্ষাপট মূলত কোন সময়কে কেন্দ্র করে, মানে রেনকুট গল্পটা কোন সময়টাকে আসলে নির্দেশ করতেছিল? এটা আমরা সবাই জানি, এটা হইতেছে মুক্তিযুদ্ধকেই ইন্ডিকেট করতেছিল, হ্যাঁ। আচ্ছা রেনকোট গল্পে
রেনকোট গায়ে দেওয়ার পর নুরুল হুদার মনে কোন ধরনের অনুভূতি হয়েছিল? মানে দেখো চারটা আছে, এখানে আছে প্রচন্ড শীত অনুভূত হচ্ছিল, নিজেকে খুব অসহায় মনে হয়েছিল, এক ধরনের উষ্ণতা ও সাহস সঞ্চারিত হয়েছিল, সে খুব অসুস্থ বোধ করছিল। আসলে দেখো রেইনকোটটি দেওয়ার পর নুরুল হুদার মনে কোন ধরনের অনুভূতি হয়েছিল, এটা ছিল মূলত এক ধরনের উষ্ণতা ও সাহস সঞ্চারিত হয়েছিল। কেন হয়েছিল? কারণ এই রেইনকোটটি কিন্তু ছিল তার শ্যালক বা শালা মিন্টুর, তাই না? তো মিন্টু ছিল একজন মুক্তিযোদ্ধা তখন তারা যুদ্ধ করছিল দেশকে স্বাধীন করার জন্য। আর মিন্টুর মধ্যে নুরুল হুদার মধ্যে কিন্তু এরকম একটা মুক্তিকামী বাঙালির একটা চেতনা কিন্তু সে ধারণ করে রেখেছিল। এজন্যই সে যখন তা একজন মুক্তিযোদ্ধা রেইনকোট পরেছিল, আপনা আপনি তার মধ্যে একটি সাহস, একটি উষ্ণতা সঞ্চারিত হচ্ছিল। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি, মানে পাক মিলিটারি নুরুল হুদাকে কেন ধরে নিয়ে গিয়েছিল? এই যে কেন নিয়ে গিয়েছিল, কারণ তারা ধরে নিয়েছিল যে মুক্তি বাহিনীর বা মুক্তিযোদ্ধাদের সাথে তার একটা আতাত সম্পর্ক আছে। তো ওই যে কলেজে যে ট্রান্সফরমার ধ্বংস হয়েছিল, এই কলেজের ট্রান্সফরমার ধ্বংসের সাথে মানে সে জড়িত ছিল, এরকম একটা সন্দেহে কিন্তু তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা, তারপরে দেখো আমরা হ্যাঁ, আর সবাই একটু উত্তর দেওয়ার ট্রাই করি। এই কয়েকজনকে শুধু দেখতেছি বারবার, যে নিকি, চামেলি, মুক্তি, নাজবিন, রুদ্র, আরিফুর। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো এখানে মাসি পিসি গল্পে আল্লাদির বাবা, মা ও ভাই কোন রোগে মারা গিয়েছিল বলতো? মাসি পিসি গল্পে শুরুতেই কিন্তু আছে যে আচ্ছা, এটা ছিল হইতেছে কলেরা, তাই না? কলেরা রোগে সবাই মারা গিয়েছিল তখন। আচ্ছা, তারপরে এখানে দেখো কি, যে মাসি পিসি তাদের জীবিকা নির্বাহের জন্য প্রধানত কি করত? মাসি পিসি তাদের মূলত তো মাসি পিসি আল্লাদিকে লালন পালন করতো, তাই না? তো উনি তখন মানে মাসি ও পিসি তাদের জীবিকা নির্বাহের জন্য আসলে মানে কি কাজটা করতো, তারা কি কাজটা করতো বলতো? শালতিবে সবজি ও ফল বিক্রি করত। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে আছে যোগু কেন আল্লাদিকে পুনরায় নিজের ঘরে ফিরিয়ে নিতে চেয়েছিল? ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো যোগু কেন আল্লাদিকে পুনরায় নিজের ঘরে ফিরিয়ে নিতে চেয়েছিল? আল্লাদির স্বামী ছিল যোগু, তো ও কিন্তু অত্যাচারের ফলে এক পর্যায়ে আল্লাদি চলে আসছিল, কিন্তু যোগু কিন্তু চাইতেছিল আল্লাদি যাতে তার বাসায় যাই, মানে তার বাড়িতে যাই। কেন যাই? কারণ আল্লাদির বাবার সম্পত্তির উপর তার একটা লোভ ছিল, তাই না? গল্পটি যারা পড়ছি তারা কিন্তু সবাই জানি আমরা, সোজা গল্প। আচ্ছা, এখানে দেখো গল্পের শেষে মাসি ও পিসি কি নিয়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা মূলত ছিল দা ও বটি। এর থেকেও ইম্পর্টেন্ট হইতেছে বটি কে হাতে নিছিল আর দা কে হাতে নিছিল। এটা কি তোমরা জানো কেউ? একটু বলো তো, একটু বলো যে বটি কার হাতে ছিল আর দা কার হাতে ছিল। এটা অনেক জায়গাতে আসে। মাসি একটা জিনিস হাতে নিছিল আর পিসি একটা জিনিস হাতে নিছিল। আচ্ছা, এখানে মাসির হাতে ছিল আসলে বটি, আর পিসি একটা বড় রামদা ধরনের একটা বস্তু নিয়ে এসে বের হয়েছিল। এই যে কাপড় বদলানোর নাম করে মাসি হচ্ছে এই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, তো মাসির হাতে বটি ছিল আর পিসির হাতে রামদা ছিল। আচ্ছা, তারপরে দেখো মাসি পিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের আরো আছে, এই অন্যান্য গল্প কবিতাগুলো আসলে কোন পত্রিকাতে প্রকাশিত হয় আমি শুরুতে কিন্তু বলছি।
এটাই প্রশ্নগুলো একটু দেখবা। তো এখানে আছে যে পূর্বাশা পত্রিকাতে মাসি পিসি গল্পটি প্রকাশিত হয়েছিল। আচ্ছা, তারপরে চলো যাই, এই যে এটা খুবই সহজ গল্প, সবার প্রিয় গল্প, তাই না? আমার কিন্তু খুব পছন্দের গল্প, অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো দেখো, অপরিচিতা গল্পে অনুপম অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবক কে? অনুপমের আসল অভিভাবক অপরিচিতা গল্পে কে? আমরা সবাই জানি, এটা হলো তার মামা, তাই না? আচ্ছা, তার মামাই তার সবকিছু ছোট থেকে দেখাশোনা করছে, তার মামার এখনো সে বাধ্যগত। আচ্ছা, তারপরে কি, শম্ভুনাথ বাবু কেন মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিলেন? মানে শম্ভুনাথ বাবু কে ছিলেন? শম্ভুনাথ বাবু ছিলেন কল্যাণীর বাবা, তাই না? তো একজন মেয়ের বাবা হয়েও কেন সে বিয়েটা ভেঙেছিল? কেন ভেঙেছিল? কারণ হচ্ছে এখানে আছে কি, বরপক্ষ অতিরিক্ত যৌতুক চেয়েছিল বলে, অনুপম ব্যক্তিত্বহীন ছিল বলে, স্বর্ণ যাচাইয়ের মাধ্যমে সম্মানহানি করায় কল্যাণী বিয়েতে রাজি ছিল না বলে। দেখো, এগুলা কিন্তু প্রায় কাছাকাছি অবজেক্টিভ গুলা, তাই না? কারণ দেখো, অনুপম ব্যক্তিত্বহীন ছিল বলে, এটাও কিন্তু যেমন সত্যি, আর এই বরপক্ষ কিন্তু যৌতুক চেয়েছিল, এটাও মোটামুটি সত্যি। কিন্তু তার থেকেও বড় সত্যি কি, দেখো, আসলে যখন এই অনুপমার মামা এই স্বর্ণ মানে যাচাই করতেছিল, আসলে একটা বিয়ে হবে একটু পরে, এর মধ্যে স্বর্ণ যাচাই করতেছে, এটা কিন্তু সোমনাথ বাবুর খুবই মানে অন্তরে লাগছে, মানে উনি অপমান ফিল করছিল, এজন্যই কিন্তু তিনি বিয়েটা আসলে ভেঙে দিয়েছিলেন। তো দেখো, অপরিচিতা গল্পে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছিল? তিনি গ্রহণ করেছিল দেশ সেবার ব্রত, তাই না? আচ্ছা, তারপরে দেখো, এখানে আরেকটা প্রশ্ন, যে অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করা হয়েছিল কেন? অনুপমকে কিন্তু বলা হয়েছিল মাকাল ফল, তো কেন অনুপমকে মাকাল ফল বলা হয়েছিল এটা গল্পে আমরা পড়ছিলাম। তো দেখো, ওকে, ঠিক আছে সব। আচ্ছা দেখো, সে দেখতে কুৎসিত বলে, সে পড়াশোনায় ভালো ছিল না বলে, বাইরে সুন্দর কিন্তু ভেতরে সারবস্তু নেই বলে, সে খুব অহংকারী ছিল বলে। বলো তো এটা মাকাল ফল কেন বলা হয়েছিল? আচ্ছা, তো এটা উত্তরটা হচ্ছে বাইরে সুন্দর কিন্তু ভেতরে সারবস্তু নেই বলে। হ্যাঁ, এখন দেখো, পরের প্রশ্নে যাই আমরা। অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেখো, প্রত্যেকটা গল্প কবিতায় কিন্তু তখন কোনো একটা পত্রিকায় প্রকাশিত হইতো, বা এরকম আছে যে কত সালে প্রকাশিত হইতো, এই গল্প এই ব্যাপারগুলা কিন্তু আমাদের পাঠ পরিচিতি অংশে দেওয়া আছে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলা আমরা একটু মাথায় রাখবো, একটু মনে রাখার চেষ্টা করব। তো অপরিচিতা গল্পটি কোন পত্রিকায়? এটি হলো মাসিক সবুজপত্র পত্রিকায়। সাল কত এটাও কিন্তু দেওয়া আছে। আচ্ছা, শেষ। এখন বাংলা প্রথম পত্র আপাতত এই কয়েক, মানে তোমরা কি বুঝতেছো যে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্নগুলো যে আসবে কি টাইপের? তোমরা এখানে অনেকেই সেকেন্ড টাইমার আছো, ফার্স্ট টাইমার থাকতে পারো। তো যারা মানে সেকেন্ড টাইমার আছো, তোমরা কিন্তু পরীক্ষা দিছো বা পরীক্ষার জন্য গত বছর প্রিপারেশন নিছো, তোমরা কিন্তু ব্যাপারগুলো জানো যে কেমন হইতে পারে। তারপরেও আজকের ক্লাসটা হচ্ছে যে আসলে আমরা প্রশ্ন প্যাটার্ন গুলা সম্পর্কে জানবো, কি টাইপের প্রশ্ন আসে এই ব্যাপারগুলো সম্পর্কে জানবো। তো তোমরা আসলে আমরা বিস্তারিত পড়বো। তো আমাদের এই যে সেকেন্ড টাইম প্রিমিয়ার কোর্স যে আছে, এই তারেক্স এডমিশন কটেজের পক্ষ থেকে এই কোর্সটা আমরা লঞ্চ করছি আসলে সেকেন্ড টাইমারদের জন্যই, মূলত এক প্রকার, যে সেকেন্ড টাইমাররা আসলে যাতে আরো, দেখো তোমরা যারা সেকেন্ড টাইমার, তোমাদের হাতে কিন্তু এখন যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়ার জন্য মানে মনে মনে একটা সংকল্পবদ্ধ হয়েছো, তোমরা কিন্তু আসলে এখন প্রচুর ফ্রি টাইম পাবা, তাই না? প্রচুর ফ্রি টাইম, তোমাদের এখন কলেজ নাই, তোমাদের এখন কোনো ভার্সিটিতে যাওয়ার তাড়া নাই, তোমাদের কাজ একটাই, পড়াশোনা করা, খাওয়া দাওয়া করা ঠিক মতো, আর যে যে ধর্মের আছো ওই ধর্মের সৃষ্টিকর্তার কাছে তুমি যাতে ভালো কিছু করতে পারো, তুমি যাতে একটা ভালো ভার্সিটি চান্স পাও, এই জন্য দোয়া করা। নিজে পড়াশোনা করা লাগবে, নিজে কষ্ট করা লাগবে, নিজের দোয়া নিজেরই করতে হবে, অন্য কেউ আসলে দোয়া করে না ভাই। যারা বলে যে তুমি বলবা যে আমার জন্য দোয়া করেন, হ্যাঁ ঠিক আছে অবশ্যই করি, এই পর্যন্তই, এর বাইরে আসলে কেউ কিছু করে না, বুঝছো? কারণ এই যে শুরুতে বললাম,
আসলে আমি একজন সেকেন্ড টাইমার, তো আমি জানি আসলে সেকেন্ড টাইমারের কষ্টটা বা সেকেন্ড টাইমার যে কি রাস্তাটা পার করে, এটা আসলে যাই হোক। তো দেখো, এখন আমরা বাংলা দ্বিতীয় পত্রের কিছু বিষয় নিয়ে আলোচনা করি। এখানে শুরুতেই বাক্য থেকে কি বাক্য থেকে একটা প্রশ্ন আসছে। তো বাক্য টপিকটা খুবই ইম্পর্টেন্ট। বাক্যে মানে প্রতি বছরই মোটামুটি বাক্য থেকে দু একটা প্রশ্ন আসেই এডমিশনে, মানে ভার্সিটি ভর্তি পরীক্ষার মধ্যে। তো দেখো, এখানে প্রথমে বলা হয়েছে একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? তিনটি। কি কি? একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, একটা হচ্ছে যোগ্যতা। এই তিনটা গুণ যদি একটা বাক্যের মধ্যে আসলে না থাকে, তাহলে কিন্তু বাক্যটা পরিপূর্ণ হয় না বা বাক্যটা সার্থক হয় না। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যাই। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? মানে একটা ধরো আমি বললাম যে আমি এখন ক্লাস করানোর পর আমি থেমে গেলাম, তো তোমার শুনতে মন চাইতেছে না আসলে আমি ক্লাস করার পর, আচ্ছা ভাই স্যার ও ক্লাস করার পর করবে কি আসলে? ক্লাস করার পর সে খাইতে যাবে, ক্লাস করার পর ঘুরতে যাবে, ক্লাস করার পর তারপর পড়বে, তাই না? আমাদের কিন্তু একটা শোনার জন্য একটা আকাঙ্ক্ষা জাগ্রত হয়, তাই না? তো এই যে একটি পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর আসলে আরেকটা পদ শোনার যে ইচ্ছা, এটাকে কি বলে? এটাকে বলে বাক্যের আকাঙ্ক্ষা। ঠিক আছে? আচ্ছা, তারপরে তারপরে আছে ধরো এই মনোভাব প্রকাশের জন্য বাক্যের পদগুলো সঠিক ক্রমে সাজানোকে কি বলা হয়? এটা বলো তো তোমরা। 28 নম্বরের উত্তর কি? 28 নম্বরের উত্তরটা বলো। মানে মনোভাব প্রকাশের জন্য বাক্যের পদগুলোকে সঠিকভাবে, মানে সিরিয়াল ভাবে সাজানোর যে প্রক্রিয়াটা আছে, এটাকে কি বলা হয়? আচ্ছা, যাই হোক, আমরা বলতেছিলাম যে মনোভাব প্রকাশের জন্য বাক্যটাকে সঠিক ক্রম বিন্যাসে সাজানোর জন্য যে প্রক্রিয়াটা আছে, ওইটাকে বলা হয় আসক্তি। কিভাবে? ধরো আমি মানে বললো যে বাবা বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছেন, তাই না? এখন কেউ বলল যে বাবা ইলিশ মাছ বাজার কিনে এনেছেন, মানে ব্যাপারগুলো কিন্তু আমাদের বাক্যটা কিন্তু স্মুথ হইতেছে না, বাক্যটা কিন্তু পরিপূর্ণ হইতেছে না, আমরা কিন্তু মানে সাজানোর একটা উল্টাপাল্টা হয়ে যাইতেছে না। তো এই ব্যাপারটাকেই বলে আসক্তি। আর আমরা আগে পড়ছিলাম, এই যে দেখো আগে পড়ছিলাম আকাঙ্ক্ষার ব্যাপারে, কি আকাঙ্ক্ষার ব্যাপারটা আমরা বুঝছি আশা করি। তারপরে দেখো আসক্তি, এছাড়া যোগ্যতার কথা আছে। তো যোগ্যতার কথা আছে কি, ধরো এমন বলা হইলো যে মানে বর্ষার বাদলে নদী পরিপূর্ণ হয়ে যায় পানিতে, তাই না? এখন আমি বললাম যে বর্ষার বাদলের বদল আমি বললাম যে বর্ষার কাঠফাটা রোদ্রে নদী পানিতে টইটুম্বর হয়ে যায়, মানে পরিপূর্ণ হয়ে যায়, তাই না? তো এটা কিন্তু আমাদের এক প্রকার যোগ্যতার অভাব, তাই না? তো এইটা হইতেছে বাক্যের এই যে তিনটা গুণ যে আছে, এই তিনটা গুণে আর কই। আচ্ছা, যাই হোক। তো এরপরে দেখো কি বলছে। আমরা আগে বাক্যের গুণ নিয়ে কথা বলছিলাম, এখন দেখো কি বলছে, গঠন অনুসারে বাক্য কত প্রকার। এখানে কিন্তু দুই রকম প্রশ্ন আসতে পারে বাক্য থেকে। কি রকম? গঠন অনুসারে বাক্য কয় প্রকার, আর অর্থ অনুসারে বাক্য কয় প্রকার। ঠিক আছে? এখানে গঠন অনুসারে বাক্য কয় প্রকার এটা বলো, আর অর্থ অনুসারে বাক্য কয় প্রকার তোমরা একটু লেখো তো। যারা ক্লাসটা করতেছো তারা একটু কমেন্টে জানাও যে গঠন অনুসারে কত প্রকার আর অর্থ অনুসারে কত প্রকার। আচ্ছা, মুক্তি রানী 29-এর বি, চামেলি, নুসরাত, রিয়া, গুড গুড। তাহলে কি হয়েছে? 29-এর বিতে কি আছে? 3 প্রকার। গঠন অনুসারে বাক্য 3 প্রকার। কি কি? আমরা জানি যে বাক্য 3 প্রকার, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল, একটা কি যৌগিক।
ঠিক আছে, এই যে গঠন অনুসারে বাক্য 3 প্রকার, সরল, জটিল, যৌগিক। আরেকটা আছে অর্থানুসারে বাক্য কয় প্রকার। আচ্ছা, যারা যারা প্রশ্নের উত্তর দিয়েছে ধন্যবাদ সবাইকে, হাততালি একটা। আর এখন বলো যে অর্থ অনুসারে বাক্যটা কয় প্রকার, শুধু লেখো কত প্রকার, লেখো এটা। অর্থ অনুসারে বাক্য কয় প্রকার? রিয়া সরকার, অর্থ অনুসারে 5 প্রকার। গুড। আচ্ছা, তাহলে এই অর্থ অনুসারে কয় প্রকার? অর্থ অর্থ অনুসারে অর্থানুসারে কয় প্রকার? অর্থানুসারে 5 প্রকার। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই যে আমরা ইংরেজিতে পড়ছিলাম না, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এই যে 5টা ছিল না, এইগুলার বাংলাগুলাই যে আছে ওইগুলা হইতেছে ওই অর্থানুসারে বাক্যের প্রকারভেদ। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো, যে পরিশ্রম করে সেই ফল পায়, এটি কোন ধরনের বাক্য? যেই পরিশ্রম করে সেই ফল পায়। তো দেখো, আমরা পড়ছিলাম কি যে গঠন অনুসারে বাক্য 3 প্রকার, তাই না? তো এই 3 প্রকারের মধ্যে একটা আমরা শুরু, দেখো এখানে একটা ট্রিক্স কি, এই যে দেখো, আমরা আসলে প্রথমে আমরা যদি মনে করো না বুঝি যে আমরা এই কোনটা আসলে ঠিক হইতাছে, আমরা কি করব, আমরা আগে দেখব যে ব্যাপারগুলা একেবারে মানে এই ধরা ছোঁয়ার বাইরে, আমরা যেগুলো মিলেই না আমাদের প্রশ্নের সাথে, এগুলোকে আমরা আগে বাদ দিয়ে দিব। তারপরে আমরা মানে আমি কি করতাম, আমি বলি আমারটা, আমি সবসময় মানে আমি যখন ওই প্রশ্নের উত্তর করার চেষ্টা করতাম, তখন দেখতাম যেগুলা বাদ এগুলা একেবারে আউট করে দিতাম, মানে এগুলো আমার নাই। আমার সবসময় হইতো কি, ধরো 2টার প্রশ্নের মধ্যে আমার ভেজাল লাগতো, মানে 50-50 একটা চান্সেস। তো এই ব্যাপার নিয়েও আমরা পরবর্তী কথা বলবো। আমাদের পরীক্ষাতে দাগানোর অনেক মানে ট্রিক্স আছে, বা আমাদের পরীক্ষার সময়টাতে আসলে নিজের মানসিকতা কিভাবে আমরা ঠিক রাখবো, একটু ধৈর্য ধরে থাকবো, মানে অনেক ব্যাপার আছে, এগুলো আস্তে আস্তে আমরা পরবর্তী ক্লাসে আমাদের এই যখন ফুল মানে পুরোদমে আমরা এই সেকেন্ড টাইমের কোর্স নিয়ে কথা বলবো, তখন এসব ব্যাপার বলবো না। আচ্ছা, যাই হোক, তো এখন দেখো না, ঠিক আছে, আমি পানি খেলাম তো। না না না, আচ্ছা, আমি দুঃখিত, একটু পানি খাইলাম। আচ্ছা, যাই হোক, যে বলতেছিলাম, দেখো যে পরিশ্রম করে সেই ফল পাই, যে পরিশ্রম করে, আমরা এটার উত্তর হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য কি, মানে সেই ফল পায়, একটা পূর্ণ বাক্য না। একটা পূর্ণ বাক্যের সাথে কিন্তু যে পরিশ্রম করে এটা কিন্তু পূর্ণ বাক্য না, তো একটা পূর্ণ বাক্যের সাথে আরেকটা অপূর্ণ বাক্য যুক্ত হয়েছে, এটা হইতেছে জটিল বাক্য। যাই হোক, তো আমরা এছাড়া জটিল বাক্য আছে। সরল বাক্য কি, মানে সিম্পল একটা বাক্য, আমি ভাত খাই, এটা একটা সরল বাক্য, মানে পূর্ণ বাক্য, অর্থ মানে পূর্ণ অর্থ প্রকাশ করতেছে, এটা সরল বাক্য। কিন্তু দেখো, অথবা, কিন্তু এসব যদি থাকে, ওইটা হইতেছে যৌগিক বাক্য। আচ্ছা, এগুলো নিয়ে পরে কথা বলবো। এখন দেখো কি হয়েছে, বাক্যের প্রধান 2টি অংশ কি কি? বাক্যের প্রধান 2টি অংশ কি কি? বাক্যের প্রধান 2টি অংশ হইতেছে, ইংলিশে কি বলবো আমরা, সাবজেক্ট, অবজেক্ট। তো এই বাংলাতে কি, সাবজেক্ট অর্থ কর্তা, অবজেক্ট অর্থ কর্ম, কর্তা ও কর্ম, শেষ। দেখো, এখানে বলছে সাধু ও চলিত ভাষার মিশ্রণে বাক্য কোন দোষ দেখা যায়। এটা কিন্তু আমরা একেবারে ছোট থেকে পড়তেছি, একেবারে প্রাইমারি থেকে আমরা এই ব্যাপারটা জানি। তো
কি হইতেছে সাধু ও চলিত ভাষার মিশ্রণে বাক্যের কোন দোষ দেখা যায়, এটা হইতেছে গুরুচণ্ডালী দোষ। বুঝছো? ঠিক আছে, তাহলে আমরা আগাই। তারপরে দেখো এনে বলা হয়েছে কি, এই যে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, মানে সচরাচর আমরা প্রায় এই জায়গাটাতে ভুল করি, মানে খুবই সহজ একটা টপিক কিন্তু আমরা এটা থেকে প্রচুর ভুল করি। ইজি, এটা হইতাছে বাংলা উচ্চারণের নিয়ম। ঠিক আছে, এখানে দেখো বাংলা উচ্চারণের নিয়ম থেকে একটা প্রশ্ন আসছে যে নিচের কোন শব্দটি অ এর সংবৃত উচ্চারণে ব্যবহৃত হয়েছে। অ এর সংবৃত, আমরা জানি অ এর উচ্চারণের দুইটা এই মানে দুইটা নিয়ম আছে, একটা হইতেছে সংবৃত, একটা হইতেছে বিবৃত। তো সংবৃতটা কি, দেখো আমার মুখের দিকে লক্ষ্য করো। সংবৃতটা হইতেছে মুখটা মানে সংকুচিত থাকবে, ছোট থাকবে, ওইটা হচ্ছে সংবৃত। আর বিবৃত মানে কি, মুখটা একটু মানে প্রশস্ত হয়ে যাবে, ওইটা বিবৃত। তো দেখো এমন তোমরা নিজেরা একটু ট্রাই করো, তোমরা নিজেরাও ট্রাই করে দেখো। এনে বলা হয়েছে অনাচার, মানে অনাচার, অনাচার। দেখো আবার এখানে দেখো কথা, কথা, বুঝতেছো তো ব্যাপারটা? দেখো অনাচার, কথা, আবার বলেছো অটল। ঠিক আছে, দেখো এখন এখন দেখো অনাচার, কথা, অটল, এই তিনটাই একটু তোমরা উচ্চারণ করো নিজেরা। আর অতি, 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 এটা একটু উচ্চারণ করো তো। দেখো তো আমি সংবৃততে কি বলছিলাম, সংবৃততে বলছিলাম যে সংকুচিত থাকবে, মুখটা ছোট থাকবে। অতি, মুখটা দেখো ও, মুখটা ছোট। কিন্তু অনাচার, তারপরে কথা, অটল, এগুলাতে কিন্তু মুখটা বিবৃত হয়ে আছে, তাই না? তো এই জন্য অ এর সংবৃত উচ্চারণ হচ্ছে অতি। ঠিক আছে, আমরা পরে যাই। পরে দেখো কি আছে, যে বাংলা উচ্চারণ নিয়ম অনুযায়ী ঐক্য শব্দের সঠিক উচ্চারণ কোনটি। ঐক্য, ঐক্য শব্দটি সঠিক উচ্চারণ কোনটি? দেখো চারটা আছে। তো আমরা জানি বাংলা উচ্চারণ নিয়মে ওই যে আছে, ওই থাকলে উচ্চারণের সময় এটা ওই হয়ে যায়। ঠিক আছে, এটা ওই হয়ে যায় ঐক্যের সময়। এটা আমরা বাংলা উচ্চারণ নিয়ম পড়ার সময় আমরা আরো বিস্তারিত জানবো। তো এখন শুধু দেখো যে ওই থাকলে কি হয়ে যায়, ওই হয়ে যায়। তো দেখো এখানে তাহলে ওই আছে, ওই হয়ে যায়, তাহলে ওই কিন্তু এখানে আমাদের দুইটাতে আছে, তাহলে এই ঐক্য এমনিতেই বাদ, এই ঐক্য এমনিতেই বাদ, আছে দুইটা। তো দেখো এই ঐক্যটা, আচ্ছা এইভাবে লেখা যাবে, তো এই ঐক্যটা এভাবেও লেখা যায়, ঐক্য এভাবেও, মানে এই যে সঠিক উত্তর হইতেছে এটা। ঠিক আছে, এভাবে অথবা মানে বেশিরভাগ এভাবেই থাকে, এভাবেও থাকে, যাই হোক। তো এটাই তো সঠিক উচ্চারণ হইতেছে ঐক্য। আচ্ছা, তারপরে দেখো স্মৃতি শব্দটির সঠিক উচ্চারণ কোনটি। স্মৃতি শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? এখানে দেখো স্মৃতি মানে দন্তাস্বয়ের নিচে ম আছে। তো আমরা জানি বাংলা উচ্চারণ নিয়মে যদি ম থাকে, যদি ম সংযুক্ত আকারে থাকে, তাহলে মটা উঠে গিয়ে একটা চন্দ্রবিন্দু বসে। ঠিক আছে, তো এখানে দেখো এই যে স্মৃতি, স্মৃতি কই আছে? স্মৃতি আছে এই যে ঘ, উত্তর সঠিক। বুঝতেছো কি তোমরা? আচ্ছা, যাই হোক, এই প্রশ্নগুলা কিন্তু মানে প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো ভার্সিটিতে কোনো না কোনো সালে আসছে। এই আমরা বিগত বছর আজকের ক্লাসটা হইতেছে আমরা বিগত বছরের প্রশ্নগুলা সলভ করতেছি। ঠিক আছে, আচ্ছা। আর আমরা এটা সম্পর্কে বিস্তারিত প্রত্যেকটা যে বাক্য টপিক পড়লাম, আমরা কয়টা প্রশ্ন দেখলাম, উচ্চারণের নিয়ম দেখতেছি, তারপরে বাংলা গল্প কবিতাগুলো যে আছে সবগুলা, এইগুলা আমরা যখন আমাদের এই যে সেকেন্ড টাইমারদের জন্য যে একটা প্রিমিয়ার কোর্স আছে, এই কোর্সে আমরা এই ক্লাসগুলো বিস্তারিতভাবে নিব। ঠিক আছে, আর তোমরা যারা সেকেন্ড টাইমের মানে ভর্তি পরীক্ষা দিবা, তারা এই আমাদের এই লাইভে আমাদের এই কোর্সে জয়েন করবা। তাহলে আমরা একসাথে দেখব কতদূর আগানো যায়। আচ্ছা, তারপরে দেখো, ও আচ্ছা এই প্রশ্ন, আচ্ছা দেখো এখানে দেখো নিচের কোন শব্দে ব ফলার উচ্চারণ অক্ষুণ্ণ আছে। ব ফলার উচ্চারণ অক্ষুণ্ণ মানে কি, ব ফলার উচ্চারণটা আছে, ব ফলার উচ্চারণটা মানে এই এখানে বিদ্যমান। তো দেখো এখানে পক্ক, আমরা যদি পক্ক বলি, পক্ক, ব ফলা নাই। তারপরে স্বদেশ, স্বদেশ, ব ফলা নাই, তাই না? বিশ্ব, ব ফলা নাই। দেখো এখানে ব মানে একেবারে নিশ্চিহ্ন, বর
কথাই নাই। কিন্তু দেখো উদ্বাস্তু, 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 এখানে দেখো এখানে কিন্তু বটা বিদ্যমান, তো নিচে অক্ষর রয়েছে উদ্বাস্তু। আচ্ছা, তারপরে দেখো এনে কি, বিজ্ঞান শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? আচ্ছা, চামেলি, আরিফু, রুদ্র, মুক্তি রানী, ঠিক আছে, হ্যাঁ উত্তর সঠিক, গুড। ওকে, তাহলে দেখো এনে কি, বিজ্ঞান শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? বিজ্ঞান শব্দের সঠিক শুদ্ধ উচ্চারণ কোনটি? তো এটা শুরুতেই বাদ, বিজ্ঞান এটাও বাদ। তো এইখানে দেখো আমরা বলছিলাম ম ফলা যদি যুক্ত থাকে, ম ফলা যদি যুক্ত থাকে তাহলে চন্দ্রবিন্দু থাকবে। আমরা তো এটার জন্য পড়ি নাই, বা এটার জন্য এটা যদি এই গ বা ইয় সংযুক্ত থাকে তাহলে কিন্তু এই চন্দ্রবিন্দু হয় না। তো এটা এই যে বিজ্ঞান, এটা আরেকভাবে লেখা যায় এই যে বিগ, আরেকভাবে লেখা যায় এই যে বিগ গান, সঠিক উত্তর ক, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে এখানে কি, এই যে আহ্বান শব্দের সঠিক উচ্চারণ কোনটি? আহ্বান, যে উচ্চারণেই কিন্তু বোঝাইতেছে। আবার তাছাড়াও আমরা জানি যদি উচ্চারণ নিয়মে হব থাকে তাহলে এটা উঠে গিয়ে ও হয়ে যায়, ও, ঠিক আছে। তো এখানে দেখো কি আছে, আহ্বান, আমরা কিন্তু আহ্বান বলি না এটা, বা আহ্বান এটাও বলি না, আহ্বান, প্রশ্ন ওঠে না। আমি কি বলছিলাম, এই যে হব থাকলে ও বসে, ওই অনুযায়ী সঠিক উত্তর খ। ওকে, আচ্ছা, তারপরে দেখো পদাশ্রিত নির্দেশক টা যুক্ত হলে শব্দের শেষে অ কি হয়? পদাশ্রিত নির্দেশক টা যুক্ত হলে, ধরো আমরা লিখলাম ছেলেটা, ছেলেটা, ছেলেটা যুক্ত হয়েছে না? তো দেখো ছেলেটা, তো তোমরা এই যে আমরা প্রথম প্রশ্নে পড়ছিলাম সংবৃত বিবৃতর ক্ষেত্রে ছেলেটা, টা, আমাদের মুখটা কি হইতাছে, সংবৃত হইতেছে না বিবৃত হইতেছে? একটু বলো তো, তোমরা একটু উচ্চারণ, নিজের উচ্চারণ করো তারপরে বলো। তোমরা বলো যে টা যুক্ত হলে ছেলেটা, যে শব্দটা থাকে ছেলেটার মধ্যে মানে মুখটা কি আমাদের সংবৃত নাকি বিবৃত? এ, আচ্ছা, রুদ্র সরকার, বিবৃত, নেকি, সংবৃত। আচ্ছা, দুইজনে দুই উত্তর দিছে। ওকে, তো দেখো এখানে কি হয়েছে, ছেলেটা, টা মুখটা কিন্তু বিবৃত আছে, ঠিক আছে, মুখটা একটু আমাদের প্রসারিত হয়েছে, একটু প্রশস্ত হয়েছে, বুঝছো? আর আমরা যদি ছেলেটা, এই যে আ, তার মানে কি আছে, মুখটা বিবৃত আছে। উত্তর খ, উত্তর হচ্ছে খ, বিবৃত। আচ্ছা, তারপরে দেখো এখানে, ও আচ্ছা আচ্ছা, এখানে অন্যটা, আচ্ছা এখানে এখন দেখো উপসর্গ আসছে, উপসর্গ আসছে, উপসর্গ কিন্তু ইজি, এটা ছোট্ট টপিক, এখান থেকে প্রশ্ন আসে মানে আচ্ছা চলো আমরা দেখি। এখানে দেখো কি বলছে, বিজ্ঞান শব্দের বি উপসর্গের অর্থ কি? বি উপসর্গটার অর্থ, এখানে বিজ্ঞানের বি উপসর্গটার অর্থ হচ্ছে বিশেষ, বিশেষ জ্ঞান, এটাই তো বিজ্ঞান, তাই না? এখানে দেখো নিধাগ শব্দ, নিদাগ শব্দের নি উপসর্গ অর্থ কি? নিদাগ, নিদাগ শব্দের নি উপসর্গের অর্থ কি বলো তো? আচ্ছা তোমরা আগে বলো যে
বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গতে 4টা উপসর্গ কমন আছে। এই 4টা উপসর্গ কমন, যে 4টা উপসর্গ আছে, এই উপসর্গটা একটু বলো। এই 4টা উপসর্গের নাম একটু তোমরা কমেন্টে লেখো, তোমরা লেখো। আচ্ছা, নাহিদুজ্জামান খ, রিয়া খ। ওকে, বলো তো 4টা কমন উপসর্গ আছে, এই 4টা কমন উপসর্গের নাম বলো। আচ্ছা, কে লিখলো এখানে? চামিলে একটা বাংলা সেকেন্ড পেপার পড়তে গেলে মাথা ঘুরাই। আচ্ছা, না না না, এর মাথা ঘোরানো কিচ্ছু না। বাংলা দ্বিতীয় পত্র খুবই সহজ, খুবই সহজ একটা জিনিস। আমরা এই আমাদের এই যে সেকেন্ড টাইমের যে একটা প্রিমিয়ার কোর্স চালু করছি, ওইখানে আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে কি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, আর কোন বাংলা প্রথম পত্র থেকে কি রকম প্রশ্ন আসে, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর বিস্তারিতভাবে পড়ব। আচ্ছা, তাহলে কি এখানে নিদাঘ শব্দের নি উপসর্গটি অর্থ আতিসাহ্য, আতিশয্য। এখানে দেখো আমরা বলছিলাম 4টা কমন উপসর্গের কথা। 4টা কমন উপসর্গ হচ্ছে সু, আ, বি, নি, সুয়াবিনী, 4টা উপসর্গ। আচ্ছা, তারপরে দেখো এখানে আছে যে উপসর্গের প্রধান কাজ কি। আমরা সবাই জানি উপসর্গের প্রধান কাজ কি। উপসর্গের প্রধান কাজ হচ্ছে বাক্যের শব্দ পূর্বে বসে নতুন শব্দ গঠন করা, এটাই কিন্তু উপসর্গের কাজ, তাই না? আচ্ছা, তারপরে দেখো এখানে উপভোগ শব্দে উপ উপসর্গের দোতানা কোনটি, মানে উপ উপসর্গের দোতানাটা কি রকম বলো। উপ উপসর্গের দোতানা কোনটি? আচ্ছা, উপ উপসর্গের দোতানা হচ্ছে সম্যক, মানে ভোগ। ভোগ মানে কি কিছু ভোগ করা, কিছু পাওয়া, তাই না? কিন্তু এর আগে উপভোগ মানে কি এটা আরো সম্পূর্ণ করছে, মানে এই উপরটা বসিয়ে এটা সম্পূর্ণ করছে, আরো প্রভাব বিস্তার করছে, এই জন্য এটা সম্যক হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো কি বলছে, নির্মল শব্দের নির উপসর্গটির অর্থ কি? নির্মল শব্দে নির উপসর্গ অর্থ কি? এখানে কি এই যে নির্মল, এটা আসছে কি নির্মল, মল মানে কি ময়লা, হ্যাঁ ময়লা। আর এখানে নির্মল মানে কি ময়লা বিহীন, তাই না? হীন, তারপরে ছাড়া, এগুলাই তো, তাই না? তো এখানে এই যে দেখো কি আছে, ছাড়া, মানে নির্মল, এখানে নির উপসর্গের অর্থটা হচ্ছে ছাড়া। এরপরে দেখো অতিবৃষ্টি শব্দে অতি উপসর্গের অর্থ কি? এখানে দেখো কি আছে, অতিবৃষ্টি শব্দে অতি উপসর্গের অর্থ কি? কম আছে, অতিরিক্ত আছে, নিচে আছে, বিপরীত আছে, মানে বৃষ্টি, বৃষ্টি সাথে কোন উপসর্গ যুক্ত হয়েছে? অতি। তো অতি আরো কি আরো বাড়াই দিতেছে না? অতিবৃষ্টি মানে আরো বেশি না? তো এখানে দেখো একটাই আছে, অতিরিক্ত। ইজি কিন্তু প্রশ্নগুলা। আচ্ছা, এই যে এখন দেখো কি আসছে, সমাস। সমাস আসছে, তো সমাস আসলে অনেকে ভয় পায় সমাসটাকে, যে ভাবে যে আমাকে আমার স্যার বলছিল সমাস মানে হইতে 6 মাস, মানে 6 মাস লাগবে সমাস, মানে এত কঠিন সমাস। কোনো চিন্তা নাই, আমরা সমাসও পড়বো। আমরা আমাদের এই যে সেকেন্ড টাইমের যে কোর্সটা আছে, আমরা খুবই অল্পতে, আমরা খুবই কম সময়ে, আমরা বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে সমাসটা এক ক্লাসে আমরা শিখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আসি সমাস। নিচের দম্পতি কোনটি সমাস? মানে দম্পতি কোন সমাস? দম্পতি, এখানে দম মানে কিন্তু আরেকটা বোঝায়, দম মানে হইতেছে জায়া, ঠিক আছে? জায়া ও পতি, জায়া ও পতি, এই জায়া ও পতি মিলে কি হইছে? দম্পতি। তো এখানে দেখো যে এখানে কি কি আছে? দ্বন্দ্ব, তৎপুরুষ, দ্বিগু, কর্মধারয়। তো আমরা জানি, আচ্ছা এটা কি হবে? এটা হবে দ্বন্দ্ব সমাস। কেন দ্বন্দ্ব সমাস হবে? আমরা জানি দ্বন্দ্ব সমাসে
পূর্বপদ এবং পরপদ উভয়ই প্রাধান্য পাবে। ঠিক আছে, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়ই প্রাধান্য পাবে। তো দম্পতি মানে কি স্বামী স্ত্রী, তো স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু স্বামীও এই সমাসে স্বামীও প্রাধান্য পাইতেছে, স্ত্রীও প্রাধান্য পাইতেছে। আবার দ্বন্দ্ব সমাসে বাবা মা আকাশ পাতাল এসবগুলোই কিন্তু দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, কারণ কেন পূর্বপদ পরপদ দুইটা প্রাধান্য পাই দ্বন্দ্ব সমাসে। আচ্ছা, এখানে দেখো কি আসছে, পঞ্চনদ কোন সমাসের উদাহরণ। মানে বলা হয়েছে পঞ্চনদ কোন সমাসের উদাহরণ। পঞ্চনদ মানে কি পাঁচটি নদ, তাই না? পঞ্চনদ মানে পাঁচটি নদ, মানে কি পঞ্চ নদের সমাহার। পঞ্চনদের সমাহার মিলেই তো হয়েছে পঞ্চনদ, তাই না? এটা হচ্ছে ব্যাস বাক্য। তো দেখো আমরা জানি যে সংখ্যা যদি থাকে কোনো সমাসে, কোনো সংখ্যা রিলেটেড বিষয় থাকে বা ব্যাস বাক্যে সমাহার থাকে, তাহলে এটা হয় কি, এটা হয় দ্বিগু সমাস। ঠিক আছে, পঞ্চনদ তাহলে কি দ্বিগু সমাস। এরপরে কি দেখো, কর পল্লবের নেই। কর পল্লবের নেই, আচ্ছা তোমরা বলো তো কর পল্লবের নেই এটা কোন আচ্ছা যাই হোক, শোনো, কর পল্লবের নেই, কর পল্লবের নেই কোন সমাস, কোন সমাস এটার? কর পল্লবের নেই, কর পল্লব। এখানে একটা বিষয় লক্ষ্য করো, দেখো এটা কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারয়, মানে কর্মধারয় সমাসের মধ্যে কিন্তু পড়ছে, কিন্তু কর্মধারয় সমাসের মধ্যে কয়েকটা ভাগ আছে, মধ্যলোপী আছে, উপমিত আছে, উপমান আছে, তারপরে আছে হইতেছে সাধারণ কর্মধারয়, এই ব্যাপারগুলো আছে। তো দেখো এখানে কর পল্লবের ন্যায় কোন সমাস, মানে কর্মধারয় সমাসের মধ্যে কোনটি? দেখো কর মানে কি, কর মানে হইতেছে হাত, আর পল্লব মানে কি, পল্লব মানে হইতেছে পাতা, মানে হাত পাতা। তো দেখো এটা কোন সমাস হবে? আচ্ছা তুমি একটু বলো তো, হাত যে আছে, হাত, এই যে হাতের যে শেপটা, এটা অনেকটা উপরে, হাত যে আঙুল, হাত থেকে যে আঙুল পর্যন্ত গেল, এটা অনেকটা পাতার মতো শেপ হইছে না? পাতাটা যেমন এরকম একটা শেপ হইছে না? তো দেখো এখন এখানে বলা হয়েছে কর পল্লবের নেই, মানে হাতটা পাতার নেই, এই জন্য এটার নাম হয়েছে কর পল্লব। কিন্তু দেখো হাত কি আসলে কখনো পাতা হইতে পারে? হ্যাঁ, হাত কি আসলে কখনো পাতা হইতে পারে? যেহেতু হাত কখনো পাতা হইতে পারে না, তার মানে এটা একটা মিথ্যা। বুঝছো, এটা একটা মিথ্যা না, এটা একটা মিথ্যা। পাশাপাশি একটা জিনিস দেখো, এখানে কর হাত এটাও কিন্তু একটা নাউন, মানে কি বিশেষ্য। এখানে এটা বিশেষ্য, পল্লব পাতা এটাও কিন্তু নাউন। তো দেখো নাউন প্লাস নাউন, এই যে এখন লক্ষ্য করে এখানে নাউন প্লাস নাউন যদি থাকে, অর্থাৎ একটি কর্মধারা সমাসের মধ্যে যদি দুইটাই বিশেষ্য পদ থাকে এবং এটা যদি মিথ্যা হয়, এবং এটা যদি মিথ্যা হয়, তাহলে এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। ঠিক আছে, আর এক দেখো উপমিত কর্মধারয়, তো আমরা অনেকেই মানে ভুল করি কি আসলে উপমিত কর্মধারয় আর উপমান কর্মধারয়ের মধ্যে। তো দেখো নাউন সুজা হিসাব, নাউন প্লাস নাউন, পাশাপাশি এটা মিথ্যা হলে উপমিত, আর নাউন প্লাস অ্যাডজেক্টিভ আর এটা সত্য হলে এটা উপমান। ধরো উপমানের একটা উদাহরণ দিই আমরা, ধরো লিখলাম বরফ শীতল। বরফ শীতল, শীতল এটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না? মানে বিশেষণ। আর বরফ এটা কিন্তু নাউন। তো দেখো নাউন প্লাস অ্যাডজেক্টিভ আর বরফ শীতল, বরফ কিন্তু শীতলই হয়, বরফ কিন্তু কোনো সময় গরম হয় না। তো এটা কিন্তু সত্য, এটা কিন্তু সত্য। তো দেখো কি বলছি, এখানে লিখছিলাম নাউন প্লাস অ্যাডজেক্টিভ সমান সত্য, এটা হইতাছে উপমান। আশা করি তোমাদের উপমান উপমিত কোনো সময় আর ভুল হবে না। বুঝতেছো কি? আচ্ছা এখন দেখো, তো এটা গেল। এরপরে দেখো সংবাদপত্র কোন ধরনের সমাস। সংবাদপত্র কোন ধরনের সমাস, এটা যদি আমরা একটু ব্যাস বাক্য করি তাইলে আমরা বাইরে যাব। সংবাদপত্র কোন ধরনের সমাস, সংবাদপত্র কোন ধরনের সমাস, মানে সংবাদ বহনকারী পত্র যেটা, ওইটা তো সংবাদপত্র। তো সংবাদ বহনকারী পত্র কি হয়েছে, সংবাদপত্র, মাঝের বহনকারী এটা বাদ পড়ে গেছে, তো এটা কি মধ্যপদলোপী কর্মধারয়। ঠিক আছে, তাহলে উত্তর কি এটার?
উত্তর হইতেছে মধ্যপদলোপী কর্মধারয়ী সমাস। শেষ। তারপরে কি উপমন্ত্রী কোন সমাস? উপমন্ত্রী কোন সমাস? উপমন্ত্রী হইতেছে এখানে অব্যয়ীভাব সমাস। আচ্ছা, তো দেখো আরেকটা আছে লাঠালাঠি কোন ধরনের সমাস? এইটা একটু তোমরা বলো যে লাঠালাঠি কোন ধরনের সমাস? সবাই 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 একটু উত্তর দাও যে লাঠালাঠি কোন ধরনের সমাস? সবার কমেন্ট আমার এখানে আসতেছে না। আচ্ছা, আচ্ছা আজকে এখানে শুধু আমরা প্রশ্ন প্যাটার্নটা নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? এটা বিস্তারিত আমরা আরো পড়বো, আমরা জানবো। আমাদের যে তারেক্স এডমিশন কটেজের আমরা একটা সেকেন্ড টাইমের একটা কোর্স লঞ্চ করলাম, আমাদের যে সেকেন্ড টাইম প্রিমিয়ার কোর্স। এইখানে আসলে আমরা এইগুলার ক্লাসগুলো নিব, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সব কিছুর ক্লাস হবে। তো এটার আপডেট তোমরা পেয়ে যাবা। আচ্ছা দেখো, এখানে বলছে যে লাঠালাঠি কোন সমাস? তার মানে কি এখানে লাঠি, বুঝছো? লাঠালাঠি কোন সমাস? এখন দেখো এখানে লাঠা হইতাছে কি, ধরো আমরা এটা ধরলাম প্রথম মানে পূর্বপদ, আমরা ধরলাম এটাকে পূর্বপদ, আর লাঠিটা হইতাছে পরপদ, ঠিক আছে? পূর্বপদ এবং পরপদ। হ্যাঁ, এখন দেখো আমরা জানি যে পূর্বপদ এবং পরপদ যদি কোনো একটা পদেও প্রাধান্য না পেয়ে, মানে পূর্বপদ প্রাধান্য পাইছে না, পরপদ প্রাধান্য পাইছে না, প্রাধান্য পাইছে এটা অন্য কিছু, মানে অন্য কিছু প্রাধান্য পাইছে। দেখো লাঠিতে কিন্তু লাঠাও প্রাধান্য পাইতেছে না, লাঠিও প্রাধান্য পাইতেছে না, মানে প্রাধান্য পাইতেছে কি লাঠি, তোর একটা মারামারি টাইপ একটা হয়ে গেছে, এটা অন্য একটা অ্যাক্টিভিটিস বুঝাইতেছে না। তো এই জন্য এটা হয়ে যাচ্ছে মানে বহুব্রীহি সমাস। আর এটা বহুব্রীহির মধ্যে ব্যতিহার বহুব্রীহি। ধরো আচ্ছা তোমরা বলো তো এটা সহজ সমাসের বলো। গায়ে হলুদ, বলো তো এই গায়ে হলুদটা কোন সমাস? বলো গায়ে হলুদ কোন সমাস? সবাই কমেন্ট করো একটু। অনেক সহজ একটা সমাস, লাঠিতে যে যুদ্ধ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা প্রেয়সী কাইফ হোসেন পাই না। আচ্ছা না পারলে সমস্যা নাই, আমরা শিখবো, পারি না তো কি হয়েছে, পড়া লাগবে একটু। আচ্ছা দেখো তো গায়ে হলুদ এটা কোন সমাস? গায়ে হলুদ এটা বেশ বাক্য হইতেছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, মানে গায়ে হলুদ দেওয়ার জন্য যে অনুষ্ঠানটা আছে ওইটাই তো আমরা গায়ে হলুদ বলি, তাই না? তো দেখো এখানে গায়ে মানে আছে যে এটা হচ্ছে পূর্বপদ আর হলুদ হচ্ছে পরপদ, এখানে কিন্তু গাটা কেউ প্রাধান্য দিতেছে না, হলুদটা কেউ প্রাধান্য পাইতেছে না, তাই না? গায়ে হলুদ বলতে বোঝাইতেছে একটা অনুষ্ঠানকে। তো পূর্বপদ এবং পরপদ
কোনো পদে যদি প্রাধান্য না পাই, অন্য একটা অর্থ যদি এখানে প্রাধান্য পাই, তখন এটা হয়ে যায় হইতেছে বহুব্রীহি সমাস। তো গায়ে হলুদটাও একটা বহুব্রীহি সমাস। যাই হোক, তারপরে আমরা ও এই যে এটা তো বইলে এই যে শেষ আমাদের এটা। ও আচ্ছা, এখানে এই বহুব্রীহি সমাস। তো বহুব্রীহি সমাস দেখো, গায়ে হলুদ দেওয়া হয় যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা মাঝখান থেকে আমি লিখি গায়ে হলুদ দেওয়া, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তো দেখো এই যে মাঝের যে পদগুলো আছে, মাঝের যে এগুলো আছে, এগুলো কিন্তু বাদ পড়ে যাইতেছে, মানে শেষে কি বলে দাঁড়াও, তো দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই জিনিসগুলো বাদ পড়ে গেছে না, এই জন্য এটা হইতেছে কি মধ্যপদলোপী বহুব্রী অথবা। আচ্ছা যাই হোক, তো এটা আমরা আলোচনা করছি আগে। এখন দেখো কি, তো ঘর জামাই কোন সমাস? ঘর জামাই কোন সমাস? তো দেখো, বিশেষ করে ছেলেরা যারা এডমিশন পরীক্ষা এবার দিবা, ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার হও, যাই হও, কেউ কিন্তু ঘর জামাই থাকার চিন্তা করো না এই যুগে অন্তত। কারণ তুমি পড়াশোনা করবা না, কিছু করবা না, দেখবা তোমার গার্লফ্রেন্ড বলো অথবা তোমার যে অর্ধাঙ্গিনী হবে, ও যদি কিছু করে, তুমি যদি কিছু করতে না পারো, তো তখন কিন্তু ঘর জামাই থাকা লাগবে। যাই হোক, তো পড়াশোনা করা লাগবে। আচ্ছা, তো দেখো এখানে কি ঘর জামাই কোন সমাস? ঘর জামাই কোন সমাস? আচ্ছা, এখানে হইতেছে ঘরে আশ্রিত যে জামাই, এটাই তো ঘর জামাই, তাই না? ঘরে আশ্রিত জামাই। তো এখানে কি হইছে, এই যে আশ্রিত কথাটা বাদ পড়ে গেছে, তো আছে কি ঘর জামাই। তো এখানে দেখো পূর্বপদ ঘর, পরপদ জামাই, এখানে কিন্তু ঘরও বুঝাইতেছে না, জামাইও বুঝাইতেছে না, এটা মানুষকে বুঝাইতেছে ঘর জামাই, তাই না? তো এই জন্য এটা বহুব্রীহি সমাস। আর এটা কি মধ্যপদলোপী, যে মাঝের পর্দা বাদ চলে গেছে, এজন্য এটা মধ্যপদলোপী সমাস। তো এরপরে দেখো ইত্যাদি কোন সমাস? ইত্যাদি কোন সমাস? তোমরা একটু এটা কমেন্টে লিখো, ইত্যাদি কোন সমাস? আচ্ছা, আর বেশিক্ষণ নাই ক্লাসের, এই সবাই রেসপন্স করো। ইত্যাদি কোন সমাস? আচ্ছা, ইত্যাদি কোন সমাস? এখনো বিয়ে করতে হবে। 54 গ, 54 গ, কাইফ লিখছে 54 এ, আরিফুর রহমান 54 গ। কাইফ একটু দুষ্ট আছে, তবে পড়াশোনা তো করে দেখা যায়। আচ্ছা আচ্ছা, দেখো ইত্যাদি, ইত্যাদি আমরা ভাঙলে কি পাই? ইত্যাদির ব্যাস বাক্যটা কি? ইতি হতে আদি, তাই না? ইতি হতে আদি। তো এই যে দেখো হতে কথাটা আছে, আমরা জানি কি হতে থেকে চেয়ে, এগুলা কি? এগুলো হচ্ছে বিভক্তি। তো এখানে দেখো বিভক্তি যুক্ত কোন সমাস যদি বিভক্তি যুক্ত থাকে, ওইটা অটোমেটিক তৎপুরুষ সমাস। ঠিক আছে, এটা তৎপুরুষ সমাস। ইত্যাদি তাহলে কি হইতাছে? তৎপুরুষ সমাস। ও আচ্ছা, এ পর্যন্ত এটা এলে 54। আচ্ছা, এনে আজকে 54টা নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, তো কেমন লাগলো আসলে ক্লাসটা তোমরা বলো তো?
আর এই ক্লাসটা করার পরে আজকে কি বুঝলা আসলে এই ক্লাসটা থেকে একটু আমাকে জানাও। আর এরকম ক্লাস আরো চাও কিনা, আমাকে চাও কিনা এটাও জানাও। তো ক্লাসটা সম্পর্কে তোমার একটা নিজস্ব রিভিউ দাও, বলো সবাই। হুম। আচ্ছা, তো আসলে শোনো, আজকে আমরা মূলত এই সামনে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে, অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা, 7 কলেজে পরীক্ষা দিবা, কিন্তু দেখো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মেইন প্রায়োরিটির জায়গা, মানে মেইন যে তোমাদের উদ্দেশ্য, এটা অবশ্যই একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাও। তো দেখো এখানে আমি আজকে প্রথম তোমাদের ক্লাস নিলাম, তো এখানে আমি শুধু বাংলাটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমি বাংলা বিভাগে আছি এবার 3য় বর্ষে। তো আচ্ছা, আমার নামটাই তো বলা হয় নাই হয়তো। আমার নাম হইতেছে, দেখো একটা প্রশ্ন আছে আমার নামের মধ্যেই, আমার নাম হইতেছে সিয়াম বেগ। ঠিক আছে, বেগ আমার টাইটেল। তো এইটা তোমার মানে কিছু তোমরা মনে করতে পারতাছো বা তোমাদের কিছু কমন পড়তাছে এই নামটা শোনার পর? এই নামটা শোনার পর তোমাদের কিছু কমন পড়তেছে নাকি বা মনে পড়তেছে নাকি, এটা বলো। গুড। আচ্ছা যাই হোক, কাই বলছে মোহাম্মদী বেগ। হ্যাঁ, তো মোহাম্মদী বেগ। তো আমরা এখন এটা থেকে আমরা চলে একটু আর শেষের দিকে একটু পড়াশোনাতে চলে যাই। মোহাম্মদী বেগ, তো মোহাম্মদী বেগ কে ছিলেন? মোহাম্মদী বেগ, যদিও আমার সাথে এই মোহাম্মদী বেগের কোনো সম্পর্ক নাই বা আমি জানিও না। আচ্ছা যাই হোক, তো এই যে মোহাম্মদী বেগ, তো এই মোহাম্মদী বেগ কে ছিলেন? মোহাম্মদী বেগ ছিলেন সিরাজউদ্দৌলার হত্যাকারী। তো ভার্সিটি এডমিশনে এই মোহাম্মদী বেগ নিয়ে 2টা প্রশ্ন আসে, বুঝছো? 2টা প্রশ্ন আসে। আচ্ছা, 2টা প্রশ্ন আসে। তো দেখো মোহাম্মদী বেগ নিয়ে 2টা প্রশ্ন আসে। কি, মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করে, 1 নাম্বার প্রশ্ন। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করার পূর্বে কত টাকা অগ্রিম নিয়েছিলেন। এই 2টা প্রশ্নের উত্তর তোমরা দিবা। আচ্ছা যাই হোক, তাহলে ও আচ্ছা, নাম দেখছো আগে। আচ্ছা ঠিক আছে, তো সিয়াম দেখছো, বেগ তো আর জানতা না তাই না? তোমরা একটু বলো তো যে কত টাকার বিনিময়ে, এটা কিন্তু প্রশ্নটা একটু বিদঘুটে, একটু ক্রিটিক্যাল প্রশ্ন, যে কত টাকার বিনিময়ে হত্যা করছিল সিরাজউদ্দৌলাকে আর কত টাকা অ্যাডভান্স নিছিল। আচ্ছা যাই হোক, তো এটা ছিল হইতাছে 1000 টাকার বিনিময়ে হত্যা করছিল, আর আগে অ্যাডভান্স নিছিল 500 টাকা। আচ্ছা শেষ। তো আজকে এ পর্যন্ত থাকুক। আর তোমরা 1000 টাকা আপনাকে এরকম করে নাই, না না না, আমি সব করি নাই। তো কাই বলছে, ও সরি 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 সরি, 1000 না, সরি সরি, 10,000 টাকা ছিল। হ্যাঁ, 10,000 টাকা ছিল। আচ্ছা, আর 5,000 অ্যাডভান্স নিছিল। আচ্ছা যাই হোক, তো এই 1,000 5,000 অনেক আগে পড়ছিলাম, তো খেয়াল নাই এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
তো আমার পূর্বপুরুষ কত টাকা নিছে আমার মনে আসলে ভাগ টাগ দেয় নাই, তো এই জন্য আসলে টাকার পরিমাণ না মনে রাখতে পারি নাই। আচ্ছা যাই হোক, তো আমরা একটা আজকে একটা ক্লাস করলাম, আশা করি সবার ভালো লাগছে। তো দেখো এখানে আমরা এরকম আরো হ্যাঁ অবশ্যই আরো অনেক ক্লাস আসবে এরকম। পাশাপাশি আমরা যারা সেকেন্ড টাইমার আছি, বিশেষ করে সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমার যারা আছে তারাও, তাদের জন্য অবশ্যই এটা কার্যকরী। তবে সেকেন্ড টাইমার যারা আছে, তাদের জন্য বিশেষভাবে এই কোর্সটা আমরা লঞ্চ করেছি, যে সেকেন্ড টাইম প্রিমিয়ার কোর্স। মানে সেকেন্ড টাইম প্রিমিয়ার কোর্স এইটাতে আমি যেহেতু নিজে একজন সেকেন্ড টাইমার, আমি শুরু মানে সবসময় বলি, আমি যাদেরকে পাই আমার জুনিয়র যারা আছে, অথবা যারা এখন আমার নিজের এক বোন, এবার আমার ছোট বোন এবার পরীক্ষা দিয়েছে, এই এবার গুচ্ছতে একটা ভালো ফলাফলই করেছে সে। তো ওই নিজেও ও গুচ্ছতে হয়েছে, কিন্তু ওই নিজেও আবার সেকেন্ড টাইম দিয়ে দিতেছে, জাহাঙ্গীরনগর আছে, রাজশাহী আছে, ওইগুলোর জন্য। তো যাই হোক, তো আমি তোমাদের বাংলা ক্লাসটা নিব। এই আর তোমরা যারা যারা ভর্তি ইচ্ছু আছো তারা আচ্ছা, হ্যাঁ আমি তারেক ভাইয়ের ছোট ভাই, তারেক ভাইয়ের বন্ধু না। তারেক ভাই আমার থেকে 3 বছরের বড়, আমি নিজেই ভাইয়ের ছাত্র। আচ্ছা যাই হোক, তো তোমরা যারা যারা আছো অবশ্যই এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবা তাড়াতাড়ি। আমরা দ্রুতই এই বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আবার পাশাপাশি বাংলা মুখস্থ অনেক বিষয় আছে, এইগুলা সম্পর্কেও আমরা ওই ক্লাসে আমরা আলোচনা করব। যাই হোক, তাহলে থাকুক আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসাধারণ।